আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহস্পতি কাছে দূরে দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমি দুটো পয়েন্টে কথা বলবো। একটা হচ্ছে সংসদে উচ্চ আসন, উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষে আসন সংখ্যা কিভাবে বন্টন করা হবে, আসন কে কতটা পাবে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। দ্বিতীয় যেই বিষয়টা হচ্ছে বিগত জুলাই বিপ্লবের 1 বছর, জুলাইয়ের মাসের 1 বছর পূর্ণ হলো। গতকালকেই শুরু হয়েছে জুলাই 2025। তো এই 1 বছরে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির অনেক জায়গা রয়েছে। স্পেসিফিক আমি শুধু মাদ্রাসার ছাত্রদের অবদান এবং তাদেরকে অবমূল্যায়ন এবং প্রথম বৈষম্যের শিকার মাদ্রাসা ছাত্ররা, এই বিষয়ে দু একটি কথা বলবো। আশা করি এই দুই পয়েন্টের উপরেই আমি আমার আলোচনা শেষ করব এবং এটাও আশা করি যে আপনারা শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন এবং আমার এই বক্তব্যের উপরে ভিত্তি করে আপনারা আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ। তো আমরা ইতিমধ্যেই দেখেছি যে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটা মোটামুটি সব দল মেনে নিয়েছে, কিন্তু উচ্চকক্ষে আসন বিন্যাস বা আসন বন্টনটা কিভাবে হবে এটা নিয়ে রাজনৈতিক দলের ভিতরে মত বিভাজন তৈরি হয়েছে। বিশেষত বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তারা যেই দাবিটা করেছে সেই দাবি এবং তার অসারতা একটু কথা বলবো আমি। তারা দাবি করছে যে নিচের কক্ষে যত পার্সেন্ট আসন যেই দলের থাকবে উচ্চ কক্ষেও সেম পার্সেন্ট আসন সংখ্যা তাদের থাকবে। ধরেন নিচে 300 আসন, 300 আসনে কারো যদি 100-150 থাকে, তার মানে 50%। উপরে 100 আসন হলে সেখানে 50টা তারা পেয়ে যাবে। এই যে একটা তাদের যুক্তি, এই যুক্তিটা বাস্তবসম্মত কিনা বা এই যুক্তিতে আমাদের আসলে কি সমস্যা সেই বিষয়ে যদি আমি একটু ধারণা দিতে যাই, তাহলে আমি প্রথমেই বলবো, যদি নিচু কক্ষ এবং উচ্চ কক্ষ দুটো কক্ষতেই যদি আপনার আসন সংখ্যা নিচে যা থাকবে সেই পার্সেন্টেজে আপনি উপরের উচ্চ কক্ষে আসন সংখ্যা দেন, তাহলে আর উচ্চ কক্ষ করে লাভটা কি? কারণ ধরেন বিএনপি 150টা আসন পাবে বা 200টা আসন পাবে, ধরেন এটা তর্কের খাতিরে আমরা মেনে নিচ্ছি যে বিএনপি 200 আসন পাইল। 200 আসন পাইলে তাহলে 3/2% বিএনপির, উচ্চ কক্ষে তখন তারা 66টা আসন পেয়ে যাচ্ছে। এখন স্বভাবতই যে কোনো ভোটাভুটি হলে বা যে কোনো প্রস্তাবনা আসলে বিএনপির নিচের কক্ষের যেই সংসদ সদস্য যারা থাকবেন তারা যেই ভোট দিবেন, উচ্চ কক্ষে তাদের যেই প্রার্থীগুলি থাকবে বা তাদের যেই মনোনীত সদস্যগুলি থাকবেন তারাও তো একই ভোট দিবেন। তো একই ভোট যদি দেন তাহলে আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করে লাভ কি? বরং আমাদের এই ছোট রাষ্ট্রের প্রচণ্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা, যেই ক্ষতিটা আমরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হব, এটা কোনোভাবেই কাম্য নয়। আর যদি আপনি ভিন্ন সিস্টেমে করেন, যেই সিস্টেমে এই নিচু কক্ষ আর উচ্চ কক্ষ দুটোর মধ্যে একটি তারতম্য থাকবে, একটি সামঞ্জস্য থাকবে, কিন্তু সরাসরি নিচের আসন সংখ্যা অনুপাতে উচ্চ আসনে তাদের আসন দেওয়া হবে না, এটা যদি নিশ্চিত করা যায় তাহলে কি সুবিধা হবে যে একই রকম ফলাফল দুইটা কক্ষ থেকে পাওয়ার সম্ভাবনা থাকবে না। তখন তারা যা ইচ্ছা তাই করার সুযোগও থাকবে না। দ্বিতীয় যে বিষয়টা, সাধারণত উচ্চ কক্ষ থেকে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই সিদ্ধান্ত আসতে হলে তাদের ভোটাভুটির দরকার পড়বে, তাদের ভোটের প্রত্যক্ষ যেই সাপোর্টটা নেওয়া হবে সেটা প্রয়োজন পড়বে। যেমন আমরা যদি ধরি বাংলাদেশের সংবিধান সংশোধন করা, সেই ক্ষেত্রে নিম্ন কক্ষের সাথে সাথে উচ্চ কক্ষের অন্তত 2/3 অর্থাৎ 100 আসন হইলে 67টা আসন এখানে হাতে ভোট দিতে হবে। যদি সেটা নিশ্চিত হয় তখন কেবলমাত্র আপনি সংবিধান সংস্কার করেন, পরিবর্তন করেন, করতে পারবেন।
এখন এটাও যদি আপনি এমন একটা সিস্টেম দাঁড় করান, যেই সিস্টেমের ফলে আপনার মূল কাঙ্ক্ষিত যে বিষয় সেটা আপনার ফলপ্রসূ হবে এবং কার্যকর হবে, সেজন্য আমার প্রস্তাবনা হচ্ছে যদি উচ্চ কক্ষে পিআর সিস্টেমটা রাখা হয়, নিম্ন কক্ষে আপনারা যার যার এলাকা থেকে যেভাবে মনোনয়ন পাচ্ছে, জিতে আসলে সে নিম্ন কক্ষে যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু উচ্চ কক্ষে নির্দিষ্ট কোনো হবে না, টোটাল বাংলাদেশ থেকে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে ঠিক সেই দলের তত পার্সেন্ট আসন উচ্চ কক্ষে তাদেরকে দেওয়া হবে। যেমন বিএনপি 220টা আসনও যদি পায় কিন্তু তারা ভোট পায় 40%, তাহলে উচ্চ কক্ষে তারা 40টি আসন পাবে। তখন যে সুবিধাটা হবে যে যদি বিএনপি কোনো এককভাবে তারা কোনো সংবিধান পরিবর্তন করতে চায়, উচ্চ কক্ষে তাদের 40টি আসন নিয়ে তারা সেটা করতে পারবে না, বরং তখন বাস্তবতার নিরিখে দেশের স্বার্থে যদি সত্যিকারের সেই সংস্কার প্রয়োজন পড়ে তাহলে সকলে মিলেই ভোট দিবেন বা 2/3 ভোট দিবেন। সেই ভোটে যদি বিজয়ী হয় তাহলে সেই সংস্কার করা যেতে পারে, সেটা সংবিধান হোক আর যেটাই হোক। এটা যদি করা হয় তাহলে লাভটা কি, সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমরা সংবিধান পরিবর্তন নিয়ে যে বিতর্কটা দেখি, যে সংবিধান মূলত জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণই এই সংবিধান, মূলত জনগণই সংবিধান। এই বিষয়টা আমাদের মাথায় যদি আমরা রাখি যে সংবিধান মানেই জনগণ, জনগণ মানেই সংবিধান, তাহলে এই সংবিধান পরিবর্তন করতে হলে আপনাকে জনগণের রায় নিয়েই করতে হবে। তো জনগণের রায় কেমনে বুঝবেন? আপনি তো 220টি আসন নিজ কক্ষে রয়েছে কিন্তু আপনার ভোটার তো 40%, তাহলে আপনি জনগণের তো প্রতিনিধি না। অর্থাৎ শতভাগ জনগণের প্রতিনিধি হতে গেলে বা 2/3 জনগণের প্রতিনিধি হতে গেলে আপনাকে পিআর সিস্টেমে অবশ্যই আসতে হবে। সেই ক্ষেত্রে যদি এটা নিশ্চিত করা যায় যে উচ্চ কক্ষে পিআর সিস্টেম থাকবে এবং উচ্চ কক্ষে 2/3 বেশি ভোট না পেলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় সংশোধন করা যাবে না, সংস্কার করা যাবে না, তখন কিন্তু আপনার টোটাল বাংলাদেশের যে পার্টিসিপেন্ট, বাংলাদেশের যে ভোটার, তাদের কিন্তু একটি পরোক্ষ এখানে সম্পৃক্ততা চলে আসবে। কারণ প্রত্যেক পার্সেন্টেজটাই এখানে কাউন্ট করা হবে, প্রত্যেক ভোটারের পার্সেন্টেজ হিসেবেই কিন্তু এখানে তাদের সংসদ সদস্য থাকতেছে। যে কারণে একেবারে 300 বা সারা বাংলাদেশে যতগুলি ভোটার আছে প্রত্যেকটা ভোটারের ভোটের প্রতিফলন উচ্চ কক্ষে ঘটবে। ফলে সেখান থেকে যদি 67, 68 বা 80 সংখ্যক ভোট একটা পক্ষে যায়, তার মানে বোঝা যাবে বাংলাদেশের বড় একটা অংশ এর পক্ষে আছে। এই জন্য আমি বলবো যে অন্তত এই বিষয়টা আপনারা মাথায় নিয়ে এগোতে পারেন, যে আপনারা দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ করতে যাচ্ছেন, হয়তো টোটালি দ্বিকক্ষ বাদ দিয়ে আগে যেভাবে এক কক্ষ ছিল সেটা রাখেন, অন্যথায় দ্বিকক্ষ করতে গেলে এমন একটা সিস্টেম করেন যেই সিস্টেমে নিচু কক্ষ এবং উচ্চ কক্ষের ভিতরে কিছুটা তারতম্য থাকবে, একচেটিয়া নিচের কক্ষ আর উচ্চ কক্ষ সমানভাবে আসন সংখ্যা না থাকে। এই বিষয়টা নিশ্চিত করা গেলে আমাদের দেশের মঙ্গল হবে এবং রাষ্ট্রেরও মঙ্গল। দ্বিতীয় যে বিষয়টা আমার, সেটা হচ্ছে গত 24 জুলাই বিপ্লব যেটা হলো, সেই জুলাই বিপ্লবে বাংলাদেশের আপামর সকল জনগণ এই জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছিল। তবে তাদের ভিতরে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ততা। আমরা দেখেছি জুলাই বিপ্লবের একটা সময় এসে বিপ্লবটা থমকে গিয়েছিল, যখন সারা বাংলাদেশ কারফিউ জারি করা হলো, মানুষকে বের হতে দিল না, জায়গায় জায়গায় চেকিং শুরু হলো। তখন কিন্তু আমরা দেখেছি দুটো ধরনের লোক, তাদের কারণে আন্দোলনটা চাঙ্গা ছিল। একটা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি, আমরা তাদেরকে স্মরণ করি, তাদের সে অবদান অনস্বীকার্য, তাদেরকে আমরা স্যালুট জানাই এবং গর্ব ভরে তাদেরকে আমরা স্মরণ করতে চাই। দ্বিতীয় সবচাইতে বড় যেই জনশক্তি ছিল সেটা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা। আমি তখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরেছি, দেখেছি আন্দোলনে, আমি তাদের স্পষ্ট সম্পৃক্ততা দেখেছি। আপনি টিএসসি বলেন, আপনি বলেন গুলিস্তান বলেন, আপনি মোহাম্মদপুর বলেন, আপনি ফার্মগেট বলেন, আপনি শাহবাগ বলেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন টুপি দাড়িতে অসংখ্য মানুষ তখন আন্দোলনের ভিতরে সম্পৃক্ত ছিল।
অনেক ছবি ভিডিও আমার কাছে তো ওই সময় ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে ভিডিও এবং ছবিগুলি প্রত্যেকদিন তুলতাম ঠিক, কিন্তু আসার আগে আবার অজানা এক আতঙ্কে ডিলিট করে দিতাম। কারণ আমাদের লালবাগ থেকে যাওয়া আসা লাগতো। লালবাগে আমরা জানি হাজী সেলিম ছিল, এরপরে মানিক মিয়া ছিল। তাদের যেই দম্ভ এবং অহংকার, এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে তারা বিভিন্ন ঘাঁটি গেড়েছিল, চেকিং সিস্টেম করেছিল, যে কাউকে যেতে দেখলে বা আসতে দেখলে তাকে সেখানে দাঁড় করিয়ে রাখতো, তার মোবাইল চেক করত। এবং বিশেষত সকালবেলা যখন আমরা বাসার থেকে আসতাম, আমার বাসা কেরানীগঞ্জ থেকে যখন আমি লালবাগের দিকে আসতাম, তখন কয়েকটা জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। আমরা বিভিন্ন পরিচয় দিয়ে, ব্যবসার কথা বলে বা বিভিন্ন পরিচয় দিয়ে তখন আমাদের সেখান থেকে আসতে হতো। তো এই উৎক ভীতির কারণেই মূলত সেই ছবিগুলি বা ভিডিওগুলি অনেকটাই করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। দুই একটি ভিডিও আমরা ওই সময় হয়তো ফেসবুকে বা ইউটিউবে দিয়েছি। ইউটিউব আমার এখনও আছে। 3 তারিখে শাহবাগের রিক্সায় লাশ নিয়ে যাচ্ছে, বা একেবারে টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত টোটাল ভিডিও আছে। এছাড়াও আরও বেশ কিছু ভিডিও আছে, পলাশের ভিডিও আছে, এরপরে ইয়ের ভিডিও আছে, ইডেনের এখানে ভিডিও আছে। এই ভিডিওগুলি আমার অনলাইনে আছে, কিন্তু বেশিরভাগ ভিডিও এবং ছবি যদি এখন থাকতো তাহলে দেখাইতে পারতাম যে কিভাবে মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ততা ছিল। তো তারপরেও এখনো অনলাইনে যে ভিডিওগুলি আছে আপনি আন্দোলনের, সেখানে দেখবেন যে দাড়ি টুপিওয়ালা মানুষ কতটা বেশি তাদের উপস্থিতি সেখানে ছিল। বিশেষত আমরা যদি স্মরণ করি যাত্রাবাড়ি পয়েন্টের কথা, যে এককভাবে মাদ্রাসার ছাত্রদের অধীনে ছিল সেই যাত্রাবাড়ি হাইওয়েটা। শুধু যাত্রাবাড়ি হাইওয়ে মাদ্রাসা ছাত্র না থাকলে সেখানে অন্য কেউ দাঁড়াইতে পারতো না। একচেটিয়া ভাবে টোটালি সেই যাত্রাবাড়িটা আমরা এক নাগারে দীর্ঘদিন যাবৎ সেখানে মাদ্রাসা ছাত্রদের আধিপত্য, মাদ্রাসা ছাত্রদের পুরা রাস্তা দখল, এবং সেখানে অনেক ছাত্র শহীদ হওয়ার খবর আমাদের কাছে রয়েছে। আমরা ইতিপূর্বে হিসাবে দেখেছি প্রায় 100 মাদ্রাসা ছাত্রদের শহীদের খবর আমাদের কাছে ছিল। সর্বশেষ ফাইনালি সেই সংখ্যাটা চূড়ান্ত কত হয়েছে আমার জানা নেই, তবে মাদ্রাসা ছাত্রদের ব্যাপক আকারে ছিল, সেটা অনস্বীকার্য। কিন্তু এই 1 বছর পরে আমরা এসে কি দেখলাম, বিভিন্ন দিবস হচ্ছে, বিভিন্ন কিছু ঘটতেছে। যেমন আমরা বইয়ের পাতায় পাতায় দেখলাম এই জুলাইয়ের চিত্রগুলি, কিন্তু সেখানে মাদ্রাসা ছাত্রদের কোনো অবদানের কথা আনা হয়নি। আমরা দেখলাম এখন এসে বিভিন্ন দিবস ঘোষণা করতেছে, সেখানেও মাদ্রাসা ছাত্রদের কোনো নামগণ্য নেই। আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে যখন সার্থকভাবে আমরা অভ্যুত্থান সম্পন্ন করতে পেরেছিলাম, তারপরেই ভাগবাটোয়ারের রাজনীতিতে, ক্ষমতার রাজনীতিতে, সেই জায়গাতেও মাদ্রাসা ছাত্রদের কোনো সম্পৃক্ততা আমরা পাইনি, বা তাদেরকে কোনো অবদান বা কোনোভাবেই তাদেরকে সম্পৃক্ত রাখা হয়নি, তাদের অবদান স্বীকার করা হয়নি। এই যে বৈষম্য তৈরি করলো মাদ্রাসা ছাত্রদের সাথে, এটাই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে প্রথম বৈষম্য। আমি সকালে একটা শর্ট দিয়েছিলাম যে মাদ্রাসার ছাত্ররাই হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে প্রথম বৈষম্যের শিকার। কারণ তারা না পেয়েছে ক্ষমতা, না পেয়েছে তারা অর্থ, না তাদের কোনো স্বার্থ ছিল। আপনারা একটু খেয়াল করবেন, মাদ্রাসার ছাত্ররা কোনো সরকারি চাকরি কখনোই করেন না। ও বিশেষত আমি যাদের কথা বলছি কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার কোনো ছাত্র কখনোই সরকারি চাকরি করেন না। বিধায় তাদের না ছিল সরকারি চাকরির কোনো প্রলোভন, না ছিল কোনো কোঠার কোনো সমস্যা। তারপরেও তারা কেন এসেছিল? শুধুমাত্র হাসিনাকে হটানোর জন্য। শুধুমাত্র ছাত্ররা যখন রক্তাক্ত হয়েছিল তখন এই রক্ত দেখে তারা ঘরে বসে থাকতে পারেনি, মাদ্রাসায় বসে থাকতে পারেনি। এ কারণেই তারা বীর দর্পে নেমে এসেছিল রাস্তায়, এবং নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে স্বাধীন করেছিল, দেশকে বাঁচাতে তারা এগিয়ে এসেছিল। এই দেশের উচিত ছিল সেই মাদ্রাসার ছাত্রদের অবদানকে মনে রাখা, এবং অন্তত এই 36 জুলাইয়ের 36 দিনের কোনো একটা দিন মাদ্রাসার ছাত্রদের জন্য বরাদ্দ রাখা, এবং সেই দিবসকে মাদ্রাসা ছাত্র প্রতিরোধ দিবস নামে ঘোষণা করা। এটা এই সরকারের একটি দায়িত্ব ছিল। আমি সরকারকে আহ্বান করব, বা বৈষম্য বিরোধী ছাত্রদের যারা এখনো দায়িত্বে আছেন,
বা এনসিপিতে যারা আছেন বা যারা এই জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকায় ছিলেন, এখন নেতৃত্বে আছেন বা এখন ক্ষমতায় আছেন, আপনাদের সকলকে আমি সশ্রদ্ধভাবেই আপনাদের কাছে আহ্বান করছি যে প্রত্যেককে যার যার জায়গা থেকে তাকে সম্মান জানানো উচিত। যেমন প্রাইভেট ইউনিভার্সিটি তারাও বঞ্চিত হয়েছে, ঠিক তেমনি ভাবে কওমি মাদ্রাসার ছাত্ররাও বঞ্চিত হয়েছে। এই দুইটা ডিপার্টমেন্টে আলাদাভাবে আপনাদের স্মরণে রাখা উচিত। কারণ যখন অবরোধ হয়েছিল, যখন সারা বাংলাদেশ একেবারে কারফিউ জারি করা হয়েছিল, যখন হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন একমাত্র মাদ্রাসার ছাত্র এবং এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি এই আন্দোলনকে ধরে রেখেছিল এবং তাদের সাথে রিকশাওয়ালা, শ্রমিক, মজুরি, কর্মী, লেবার, প্রত্যেকটা নাগরিক বাংলাদেশ এখানে সম্পৃক্ত ছিল। অতএব আপনারা বারবার বলছেন, একদিকে বলছেন আপনারা জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চান, কিন্তু জুলাই ঘোষণাপত্র তৈরি করলে সেই মাদ্রাসা ছাত্রের অবদান কোথায়? তাদের অবদান আপনারা কতটুকু স্বীকার করেছেন? কোথায় তাদেরকে আপনারা সম্মান জানিয়েছেন বা তাদের জন্য আপনারা কি ভূমিকা রেখেছেন? তাদের কতটুকু সুযোগ আপনারা দিয়েছেন? এই প্রশ্ন আপনাদের কাছে। আমার তো মনে হচ্ছে সামনে যদি জুলাই ঘোষণাপত্র আসে, সেখানেও মাদ্রাসা ছাত্রদের কোনো নাম আমরা দেখতে পাবো না। অতএব আমি আহ্বান করব, স্কুল কলেজের ইতিহাসে যেভাবে এই জুলাই বিপ্লব এসেছে, সেখানে ঠিক তেমনি ভাবে একইভাবে এই মাদ্রাসা ছাত্র এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের অবদানকে আনতে হবে। সাথে সাথে এই দুই ডিপার্টমেন্টের জন্য আলাদা দিবস ঘোষণা করাটা সময়ের প্রয়োজন। আমি এই আবেগী কথাগুলি বলে বাস্তবতার নিরিখে আমার অন্তরের যেই হৃদয়ের কথা, সেই কথাগুলি বলার জন্য, এবং আপনারা এতক্ষণ আমার এই কথাগুলি ধৈর্য সহকারে শুনেছেন, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।